লাগে সেসব কথা, এমনই কিছু বিলুপ্ত হতে থাকা নির্বাচিত গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্পবাজ। কলমে আছেন চন্দা, শুরু হচ্ছে আজকের গল্প। ভূত কি সত্যি আছে? আমার এই প্রশ্নের উত্তর দিতে বিনয় কাকা একটু দেরি করলেন না। তিনি খুব উত্তেজিত হয়ে বললেন, তা আবার নেই? কি বলছো তুমি? জানো তুমি এই জীবনে কতবার ভূত দেখেছি? আরে তাই তো বলছি তোমাকে। হে নীলু, এত রাতে আর শ্মশানের রাস্তা দিয়ে যেও না। আজকে রাতে আর গিয়ে কাজ নেই। আমাদের বাড়িতে না হয় আজকে থেকেই যাও, কাল ভোর ভোর বেরিয়ে পড়বে খন। কাকুর কথাই আমি খুব একটা আমল দিলাম না। বাড়িতে ছোট ছেলেটির শরীর খুব একটা ভালো ছিল না। সকালে দেখতে এসেছি। যদি আবার বাড়াবাড়ি হয় তখন বউ একা সামলাতে পারবে না। বাড়ি চলে যাওয়াই উচিত হবে। যত কাজই থাকুক না কেন, রাতে কখনো বাইরে থাকি না। বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একাই। কাজেই চিন্তাটা খুব বেশিই হয়। আশেপাশের লোকজন যে ডাকলে আসবে না তা নয়, কিন্তু নিজের মনটাও তো অস্থির হচ্ছে। আসলে বিনয় কাকুর বাবার খুব ভালো বন্ধু ছিলেন। এখন বাবা নেই, তাই বিনয় কাকু কিছু বললে না বলা যায় না। কাকুর বাড়িতে খুব ঘটা করে মা কালীর পুজো হয়। সেই উপলক্ষে আমার এখানে আসা। পুজো দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল। আর পুজো শেষে একটু প্রসাদ খাওয়া। এখন মধ্যরাত্রি পেরিয়েছে। পুজো শেষে প্রসাদ খাওয়ার সময় সবাই মিলে বিভিন্ন বিষয়ে গল্প হচ্ছিল। এই গ্রামে কাকুর পুজো খুব বড় করে হয়। রাতে অনেকেই আসে পুজো দেখতে এবং প্রসাদ খেতে, তাই লোকজন ভালোই হয়েছিল। এই সময় কেউ একজন ভূতের গল্প বলতে শুরু করলো। বিনয় কাকু সেই গল্পে যোগ দেন। খুব বিশ্বাস নিয়ে ভূতের গল্প বলতে শুরু করেন। তখন আমি বেশ আশ্চর্য হয়ে যাই। বিনয় কাকু ভূতে ভয় পান বলে জানা ছিল না। আমি তাই অবাক হয়েই প্রশ্নটা করেছিলাম। যাই হোক, সবার কথা না শুনেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম। ভূতের ভয় আমি পাইনি, তবে অনেকগুলো ভূতের গল্প শোনার পরে একটু তো গা ছমছম করবেই। সেটা আর আশ্চর্য কি? তবে কেউ শুনলে অবাক হবেন, আমি ভূতে বিশ্বাস না করলেও ঈশ্বরে বিশ্বাস করি। অবশ্য এইরকম অনেক মানুষই আছে। দুটি গ্রামের মাঝে একটা বড় মাঠ, আর মাঠের এক প্রান্তে একটাই বড় দিঘি। দিঘির পাড়ে এই গ্রামের মানুষের শ্মশান। রাত গভীর হলে এদিকে খুব একটা কেউ আসে না। তখন সবাই বড় রাস্তা দিয়ে ঘুরে যায়। একটু সময় লাগলেও সেটাই সবাই করে। কিন্তু আমি এদিকে আসবো এটা কেন যে ঠিক করেছিলাম কে জানে। তখন তো আর ভাবিনি আমিও ভয় পাবো। আসলে নিজেকে তো খুব সাহসী মনে করতাম। বাস্তব যে কতটা কঠিন আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিছুটা রাস্তা আসার পর ভয়টা একটু জেঁকেই বসলো। ভীষণভাবে মনে হতে লাগলো কেন যে এদিকে আসলাম। সাইকেল চালানো ভীষণ দায় হয়ে উঠল। 15 মিনিটের রাস্তা যেন আর শেষই হচ্ছে না। কার মুখ দেখে যে আজ সকালে উঠেছিলাম কে জানে। নিজের এই রকম ভাবনাতে নিজেই অবাক হয়ে গেলাম। এটা কি সত্যি আমি? আমি তো কখনো এইরকম ভাবি না। তাহলে কি? কিন্তু এখন তো আর কিছু করার নেই। চলে যখন এসেছি এখান দিয়েই যেতে হবে। না হলে আমি যে ভয় পেয়েছি সেটা সবাই জেনে যাবে। সেটা তো হতে দেওয়া যাবে না, না? অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হাতে একটা জোরালো টর্চ আছে, যেটাই আমার ভরসা। দূরে কোথাও একটা পাখি উড়ে গেল।
কিরকম একটা বিশ্রীভাবে ডাকছিল। ভয়টা আরও বাড়িয়ে দিল। ঝিঝি পোকা আর অন্য কিছু পোকা শুধু ডেকে চলেছে। মনটা শক্ত করে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলাম। ছোটবেলার কথা খুব মনে পড়ছে। যখন খুব ছোট ছিলাম তখন একবার এই রকম গভীর রাতে এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম। তবে একা ছিলাম না, বাবার সঙ্গেই ছিলাম। যাত্রা দেখতে পাশের গ্রামে গিয়েছিলাম। যাত্রা দেখে ফিরতে প্রায় মাঝরাত হয়ে গেছিল। তখন তো আমার এরকম ভয় করেনি। বাবা কোনো দিন ভূতে বিশ্বাস করতেন না, তাই আমার মনেও কোনো ভয় ছিল না। কিন্তু এখনের ব্যাপারটা একদম আলাদা। একে তো আমি একা এসে পড়েছি, তাতে আবার ভূতের গল্পগুলো মাথার মধ্যে ঘুরঘুর করছে। যাই হোক, এই সময় আবার সাইকেলের চেন গেল খুলে। বিপদের সময় আর এক বিপদ। কি যে করি, এক হাতে টর্চ ধরে চেনটা পরানোর জন্য বসে পড়লাম। চারিদিকে অন্ধকার। ঝিঝি পোকাগুলো এক নাগাড়ে ডেকে চলেছে। এতটুকু শরীর থেকে এত আওয়াজ কি করে বের হচ্ছে যে কে জানে। একটা কুকুর চিৎকার করে উঠল। কি ভয়ঙ্কর সেই ডাক! ভয়ে আমার বুক শুকিয়ে গেল। আর ভালো লাগছে না। ঘন ঘন চোখ শ্মশানের দিকে চলে যাচ্ছে। হঠাৎ মনে হলো শ্মশানের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া যে বেরোচ্ছে সেটা পরিষ্কার দেখতে পেলাম না, কোনো চোখের ভুল না। তাহলে কি কেউ মারা গেছে নাকি? কিন্তু কোনো লোকজন তো দেখা যাচ্ছে না। কোনো রকমে সাইকেলের চেন পড়ালাম। এতে এই গোটা শরীর ঘেমে নিয়ে একাকার। তাড়াতাড়ি করে সাইকেলের প্যাডেলে পা দিলাম। না, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। সাইকেল চালিয়ে একটু এগিয়ে গিয়েছি। এমন সময় কিছু শব্দ শুনতে পাই। মনে হচ্ছে কারা যেন কথা বলছে, কিছু বোঝা যাচ্ছে না। পুকুরের দিকে তাকিয়ে দেখলাম যেন আবছা আবছা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাহলে সত্যিই কেউ মারা গেছে? আমি সাইকেল চালিয়ে পুকুরের দিকে এগিয়ে গেলাম। আমাদের গ্রামের কেউ হবে কিনা সেটা জানার জন্য খুব ইচ্ছা করছে। বুকের ভেতর পকেটে হাত দিয়ে ছোট ফোনটা বের করে দেখলাম কেউ ফোন করেছিল কিনা। যদি সেরকম হতো তাহলে অবশ্যই ফোন আসতো। কালী পুজোর আওয়াজে যদি শুনতে না পেয়ে থাকি, না, কোনো ফোন তো আসেনি। হয়তো অন্য গ্রামে কেউ হবে। আমি আর একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, শুনছেন দাদা, কে মারা গেছেন? কোন গ্রামের? আমার কথা কেউ শুনতে পেল বলে মনে হলো না। আর একবার কি ডাকবো? কিছু যে একটা ওখানে হচ্ছে সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। 3-4 জন মানুষের গলা পরিষ্কার শুনতে পাচ্ছি। আবার একবার ডাকার আগে আমার কি মনে হলো একটু ভাবলাম। কোনো কিছু একটা বিপদ যেন আঁচ করতে পারছিলাম। সাইকেলটা দাঁড় করিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। ঠিক লোকগুলো কিছু একটা নিয়ে জোর তর্ক করে চলেছে, কিন্তু ফিসফিস করে। তাই ওদের কথাবার্তা শুনতেই পাচ্ছিলাম না। কি নিয়ে ওরা ঝামেলা করছে সেটাও বুঝতে পারছি না। ওদের সামনেই একটা জায়গায় অল্প অল্প আগুন জ্বলছে। তাহলে এই কুয়াটাই দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, সেই ভাবছি আরেকবার ডাকি। ঠিক তখনই কেউ যেন আমাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে গেল। আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছিল না। শুধু বড় বড় চোখে দেখলাম বিনয় কাকু আমার হাত ধরে আছে। ঠান্ডায় কাকুর হাতটাও ঠান্ডা হয়ে গেছে। আর আমি তো ঠক ঠক করে কাঁপছি ঠান্ডার ভয়ের মিশেলে। কাকু মুখে আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ থাকতে বলল। তারপর আস্তে আস্তে বললেন, ওরা চোর, তুমি বুঝতে পারোনি? পাশের গ্রামে আজ রাতে একটা চুরি হয়েছে, তারই ভাগ নিয়ে ওদের মধ্যে ঝগড়া চলছে। কিন্তু কাকু তুমি আবার এখানে কেন এলে? আমি ঠিক চলে যেতাম। আমরা খুব
আস্তে আস্তে পিছোতে লাগলাম। কাকু চুপি চুপি বলছিলেন, নীলু, আমার খুব চিন্তা হচ্ছিল। তুমি এমন ভাবে চলে এলে, কোনো কথাই তো শুনলে না। আসলে এই রাস্তাটাতে আর কেউ আসে না, যত সব চোর ছ্যাঁচড়া এখানে ঘুরে ঘুরে বেড়ায়। ওদের শরীরে কি আর ভয় বলে কিছু আছে? কাকু আমাকে ইশারা করে সাইকেলটা নিতে বললেন। এখন আমরা পুকুর পাড়টা থেকে অনেকটাই দূরে চলে এসেছি। ওদের এখনো আপচা আপচা দেখা যাচ্ছে। কাকুকে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে ওরা চোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তো বুঝতে হবে, না বুঝলে যে সর্বনাশ হয়ে যেত। ওরা যদি তোকে দেখতে পেত, তাহলে নিজেদের বাঁচাতে হয়তো খুব খারাপ কিছু করতেও ওরা পিছপা হবে না। আমার সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। এ কি বলছো কাকু? পুলিশে একটা ফোন করলে হতো না? তাহলে ওরা ধরা পড়ে যেত, যাদের চুরি হয়েছে তাদের জিনিসও ফিরে পাওয়া যেত। কাকু আমার কথা শুনে কি ভাবলে কে জানে, কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। তারপর ছোট বাঘটা পেরিয়েই যখন প্রায় বড় রাস্তায় নেমে পড়লাম, তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও বাবা, আর বেশি দূর নয়। বাকি রাস্তাটা একাই যেতে পারবে, আর কোনো ভয় নেই। খুব বড় বিপদ থেকে রক্ষা পেলে তুমি। কিন্তু কাকু আপনি একাই এই রাস্তাটা দিয়ে আবার যাবেন? না, আজ রাত তো আর বেশি নেই, এটুকুন সময় নয় আমাদের বাড়ি থেকে যান, কাল সকালের বাসে চলে যাবেন খান। তাছাড়া তোমার যে ভূতে ভয় আছে, একার যেও না। কাকু আর কোনো কথা না বলে ধীরে ধীরে রাস্তায় নেমে গেলেন। আমার কেমন যেন মনে হলো কাকুর জন্য চিন্তা হচ্ছে, তবে হয়তো কাকুর ভয় নেই। না হলে কি আর একা একা আসতে পারতেন এত রাতে আমাকে বাঁচাতে? বড় রাস্তায় চলে আসার পর আর ভয় লাগে না। তাছাড়া অনেকটা সময় পেরিয়েও গেছে, কাকু না এলে যে কি হতো জানি না। আর ভাবতে পারছি না। আসলে অনেকদিন বাইরে ছিলাম পরিবার নিয়ে, কাজের সূত্রে। বাবার শরীর খারাপ হওয়ার খবরে মাসখানেক আগেই গ্রামে ফিরেছি। বাবা তো 1 মাস আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই আর কোথাও না গিয়ে গ্রামে থেকে চাষবাসে মন দিলাম। কালী পুজোর অনুষ্ঠানে সপরিবারেই নেমন্তন্ন করেছিলেন, কিন্তু ছোট ছেলের শরীর খারাপ বলে মা, বউ আর বড় ছেলে কেউ এলো না। এখন মনে হচ্ছে ওরা না এসে ভালোই হয়েছে। তবে সবাই এলে অবশ্য এইভাবে এই রাস্তা দিয়ে রাতে কোনোভাবেই আসতাম না, সকালে বাসেই ফিরতাম। বাস অনেকটা ঘুরে আসে বলেই সকলেই এই শর্টকাট রাস্তাটাই আসে। এখন ভালোই ভালোই বাড়ি ফিরলেই হয়। যা ভয়াবহ অভিজ্ঞতা হলো আজ। গ্রামের মাঝামাঝি আমার বাড়ি। বাড়ির কাছে আসতেই দেখি মা ও বউ বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ওরা ছুটে আসে। আমি ওদের এভাবে আসতে দেখে অবাক হয়ে গেলাম। এ কি, তোমরা এভাবে বাড়ির বাইরে? এত রাতে কি হয়েছে? ঘুমাওনি যে? ছোট শরীর কি বেশি খারাপ নাকি? আমার কথা শুনে ওরা দুজনে পরস্পরের দিকে তাকালো। তারপর আমার বউ বলল, তুমি ঠিক আছো তো? তোমার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল। আরে আমি ঠিক আছি। ছোট কেমন আছে সেটা আগে বলো। ছোট ঠিক আছে, তুই আগে ভিতরে চল। মা তাড়াতাড়ি কথা বলে ভেতরে চলে গেল। আমার সবকিছুই কেমন যেন অন্যরকম লাগছিল। এত রাতে ওরা না ঘুমিয়ে বাইরে কেন দাঁড়িয়েছিল? তাছাড়া আমি তো ফিরবো বলে বলিনি। হঠাৎই ঠিক করলাম যে ফিরে যাব। ভেবেছিলাম মাঠের রাস্তা দিয়ে এলে সাইকেল মিনিট 15-20 লাগবে, তাই চলেই যাই। এভাবে যে আমার আসা উচিত হয়নি সেটা বেশ ভালোই বুঝতে পারছি। বাড়িতে ঢুকতে বউ অস্থির হয়ে বলে, কি হয়েছিল তোমার? এত দেরি হলো কেন? আমাদের খুব চিন্তা হচ্ছে।
আমি বললাম, আমাকে আগে একটু জল দাও, তারপর বলো। তোমরা এত রাতে চিন্তা করছিলে কেন? কারণ আমি তো বলেছিলাম কাল সকালেই ফিরবো। বউ আমার হাতে জলের গ্লাস দিয়ে বলে, মা আপনি শুয়ে পড়ুন, আপনার ছেলে যখন ফিরে গেছে তখন আর চিন্তার কোনো কারণ নেই। মা ঠিক আছে বলে শোয়ার জন্য চলে যায়। বউ আবার বলতে শুরু করে, তুমি তো বলেছিলে আজ রাতে আর বাড়ি ফিরবে না, তাই নিশ্চিত হয়ে ঘুমিয়ে গেছিলাম। আর ছোট শরীরটাও ভালোই ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ভাবলাম তুমি হয়তো ফোন করেছো ছোটুর খবর নেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু আমি তো ফোন করিনি। তাহলে এত রাতে কে ফোন করেছিল? বেশ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, সত্যি কি যে হচ্ছে? বউ আমাকে বলে, হ্যাঁ তুমি করোনি, বিনয় কাকু ফোন করেছিলেন। তুমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কাকু যখন খবর পান যে পাশের গ্রামের একটা বড় চুরি হয়েছে, তারপর থেকে উনি তোমাকে ফোন করার চেষ্টা করেছেন, এটা বলার জন্য যে মাঠের রাস্তায় না আসতে, কারণ ওখানে জঙ্গলে নিরিবিলিতে চোরেরা লুকিয়ে থাকতে পারে। কিন্তু তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এইসব শুনে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। ফোন না পাওয়ার কোনো কারণ ছিল না। ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে দেখি সেটা সুইচ অফ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেটা চার্জে বসালাম। তারপর বউকে বললাম ফোনটা ডেড হয়ে গেছিল। যাই হোক, তারপর কি হলো? কাকু তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলেন। রাস্তাটা একদম ভালো নয়, ভূতের ভয়ও আছে, কিন্তু তুমি কাকুর কোনো কথাই শুনলে না। চুরির ঘটনাটা শোনার পর থেকেই কাকুর চিন্তাটা আরো বেড়ে গেছিল, তাই তোমাকে ফোনে না পেয়ে এখানেই ফোন করে বসেন। হুম, এখন বুঝতে পারছি। কাকু ফোনে না পায় আমাকে খুঁজতে মাঠে চলে এসেছিল। কাকু না এলে আজকে যে আমার কি হতো তা ভগবানই জানে। তৎক্ষণাৎ বউ বলে উঠল, সে কি, কি হয়েছিল গো? আমি বললাম, আর বলো না, আমি তো চুরির কথা জানতাম না, আর এই রাস্তাটাও যে এত খারাপ বুঝতে পারিনি। চোরেদের একেবারে সামনে গিয়ে পড়েছিলাম। কাকু আমাকে টেনে ঝোপের আড়ালে না নিয়ে গেলে আমাকে হয়তো মেরেই ফেলতো। বউ বলল, কি বলছো গো তুমি? বউ ভয়ে কাঁদতে শুরু করে, কি সর্বনাশে কথা! জয় মা কালী, আজ তোমার কৃপায় ও ভালোই ভালোই বাড়ি ফিরতে পেরেছে। বউ আকাশের দিকে হাত জড়ো করে প্রণাম করে বলে, আচ্ছা তুমি কি বলছো? আমি বুঝতেই পারছি না। কাকু তোমাকে বাঁচালেন মানে? কাকু তো বারবার এখানেই ফোন করছিলেন তোমার খবর নেওয়ার জন্য। উনি নিজেই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে শেষে বেরোবেন বলেই ঠিক করেন, কিন্তু তার আগেই আমরা তোমাকে দেখতে পাই, আর ওনাকে ফোন করে বেরোতে বারণ করলাম। তাহলে কাকুর সঙ্গে তোমার দেখা হলো কি করে? আমি বউয়ের এই সব কথা শুনে হা করে তাকিয়ে থাকি। কি সব আজগুবি কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো এই মোড় পর্যন্ত কাকুর সঙ্গেই এলাম। আমাকে গ্রামের রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েই উনি বাড়ি ফিরে গেলেন। আমার কথা শুনে এবার সত্যি সত্যি বউয়ের মাথা খারাপ হওয়ার জোগাড়। হ্যাঁ, সে কি? কাকু তো এই মাত্রই ফোনে বললেন উনি বাড়িতেই আছেন, তাহলে তোমার সঙ্গে কি করে থাকবেন? তুমি ভুল দেখোনি তো? মাথায় তখন হাজারটা প্রশ্ন। কাকু যদি বাড়িতে ছিলেন, তবে আমার সঙ্গে সঙ্গে এতক্ষণ কে এলো? তাহলে কি আমি ভুলই দেখলাম? কিন্তু তা কি করে হবে? এতটা পথ গল্প করতে করতে এলাম, সেটা চোখের ভুল হতেই পারে না। আমার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। ফোনে কাকুর নামটা ভেসে ওঠে।
আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলাম। হ্যাঁ, হ্যালো। বাবা, তুমি ফিরেছো? আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। চারিদিক থেকে খুব খারাপ খবর আসছিল। পাশের গ্রামে চুরির খবরটা পেয়ে খুব ভয় পেয়ে গেছিল। তোমাকে বারবার ফোন করেও কোনো উত্তর পাইনি। তার উপর তোমার বাড়িতে ফোন করলাম। ভেবেছিলাম কয়েকজন নিয়ে তোমার খোঁজে যাব। ঠিক তখনই বৌমা ফোন করে বললেন তোমাকে বাড়ির দিকে আসতে দেখতে পেল। যাক, তুমি বাড়িতে ফিরেছো জেনে খুব নিশ্চিন্ত হলাম। কাকু এক নাগাড়ে কথাগুলো বলে হাসতে লাগলেন। কাকুর কথা শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে, গলা একদম শুকিয়ে কাঠ। তাহলে এই মাঠের রাস্তায় কে আমাকে বাঁচালো? তবে সে কি মানুষ ছিল না? কাকুকে আর কোনো কথা বলতে পারি না, শুধু মুখ দিয়ে একটা গো গো আওয়াজ বের হতে লাগলো। তারপর আমি ধপ করে পড়ে গেলাম।